নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, যৌতুকের বিনিময়ে। প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য অবশ্যই। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো যৌতুকের বিনিময়ে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নিন, চোখের জলটা মুছে ফেলুন। বাসে ওঠার পর থেকে দেখেই চলেছি আপনি অনবরত কেঁদেই চলেছেন। এখানে আপনার চোখের জল মোছানোর কেউ নেই। কথাটা বলল মহেন্দ্র, তাকিয়ে প্রিয়দর্শিনীর দিকে। তার চোখে তখনও জল টলমল করছে। বাসে খুব একটা লোকজন নেই। এই গণ্ড গ্রামে লোক খুব একটা যাতায়াত করে না। মহেন্দ্র কলেজের প্রফেসর, এসেছিল বন্ধুর বিবাহ উপলক্ষে। চিঠিখানা পেয়েছিল সে দিন 15 আগে। তখন থেকেই মনস্থির করে ফেলেছিল, না, ছোটবেলার বন্ধু রামেশ্বরের বিয়েতে আমি যাব না, এ তো হয় না। কিন্তু বাবা, তোর কলেজে ছুটি হবে। এখন শুনছি কি সব মারামারি চলছে পার্টির লোকজনদের। মা, পার্টির লোকজনের মারামারি সারা বছরই চলবে, কিন্তু রামেশ্বরের বিবাহ আমি কিছুতেই সেটা নষ্ট হতে দিতে পারি না। ওখানে আমায় যেতেই হবে। তাছাড়া আমার বড় হওয়ার পেছনে রামেশ্বরের বাবা অর্থাৎ সুবোধ জ্যাঠার ভূমিকা তো আমি অস্বীকার করতে পারি না। মা মায়াবতীর দিকে তাকিয়ে কথাটা বলে মহেন্দ্র। মায়াবতী বৈধব্য জীবনযাপন করছেন যখন মহেন্দ্রর বয়স 7 বছর, তখন থেকেই। ওই রামেশ্বরের বাবার সাহায্যেই সায়ার ব্যবসা শুরু করেছিলেন তিনি। পুরনো সায়া সেলাই করা। এখন তো রীতিমতো কারখানা রয়েছে বাড়িতে। কত ঘরহারা গরু এখানে এসে কাজ করে। মানে কত নারী, কত নর, সবার পেটের ভাত জোগান করে দেন মায়াবতী দেবী। উনি বললেন, আমি তোকে আশীর্বাদ করি বাবা, তোর মনটাও ওই জেঠুর মতোই যেন মহৎ হয়। ওনার জমানো মাত্র 500 টাকা উনি আমায় দিয়ে দিয়েছিলেন। ছেলে বউয়ের দিকে তাকাননি। যদি সেদিন উনি আমাকে টাকাটা না দিতেন তাহলে বোধহয় গঙ্গায় ঝাঁপিয়েই তোকে নিয়ে আমায় মরতে হতো। জানিস তো, তোর মামার বাড়ি আর তোর ঠাকুরদার বাড়ি, তোর বাবার মরার পর থেকে আমাকে সবাই অপয়া বলতো। আমিই নাকি ঘরের কুলোটা। আমি ঘরে পা রাখার সাথে সাথেই তোর বাবার নাকি অসুখ শুরু হয়। চোখের কোণার জলটা আঁচল দিয়ে মুছলেন মায়াবতী দেবী। মহেন্দ্র মাকে প্রণাম করে বলল, মা আশীর্বাদ দাও। কলেজ যাচ্ছি। ফিরতে কি দেরি হবে? এক্সট্রা কয়েকটা ক্লাস আছে, করেই চলে আসবো। আর দিন 15 পরেই তো রামেশ্বরের বিয়ে। সেই সব আয়োজনও তো আমায় করতে হবে। মানে আমি চাইছি অন্তত 3-4 দিন আগেই চলে যেতে। মা, তুমি যাবে তো? না রে বাবা, এই বয়সে আর বিয়ে বাড়ির আনন্দ করার মতো সামর্থ্য আমার নেই। হাঁটুতে ব্যথা, বাত হয়েছে, গা গত সবসময় যন্ত্রণাতেই থাকে। তাছাড়া এই বাড়িতে একা একা থেকে, একার ঘরে থেকে এমন অভ্যেস হয়েছে, অন্য কারো বাড়ি গিয়ে একই বিছানায় সবার সাথে ঘুমোতে পর্যন্ত পারি না। গা ঘিনঘিন করে। এখানে আমার কেষ্ট ঠাকুর রয়েছে, আমি রয়েছি, তুই নিশ্চিন্তে যা। তাছাড়া বাড়ি ভর্তি লোকজন তো থাকবেই, কর্মচারীরা তো আমার সন্তান তুল্যই। মহেন্দ্র মায়ের দিকে তাকিয়ে হাসে। বয়স প্রায় 32-এর কাছাকাছি তার। বিয়ে থাওয়ার নামগন্ধ সে নেয় না। তার সব থেকে প্রিয় জিনিস বই।
অবসর সময়েও বই, দুঃখের সময়েও বই, সুখের সময়েও বই। ওই একটা জিনিসকে আগলেই এতগুলো বসন্ত জীবনে পার করে ফেলেছে মহেন্দ্র। হঠাৎ ঘোরটা তার ভাঙল। প্রিয়দর্শিনী কেসে উঠেছে। কি ব্যাপার, বিষম টিসম খেলেন নাকি? আপনি কি বলুন তো, তখন থেকে আমাকে আপনি আপনি সম্বোধন করছেন। আমি আপনার থেকে বয়সে কত ছোট, কোথায় তুমি করে বলবেন? প্রিয়দর্শিনীর মুখে সর্বপ্রথম এই বাক্যটি শুনে বেশ খানিকটা অবাক হয় মহেন্দ্র, তার সঙ্গে কিছুটা বিব্রত। তাই তো, ও কলেজে যেই স্টুডেন্টদের পড়ায় তাদেরকেও তো তুমি সম্বোধন করি কথা বলে। এই মেয়েটি তো তাদের থেকেও অনেকটা ছোট। আসলে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না তুমি ঠিক কিভাবে গ্রহণ করবে। আচ্ছা মহেন্দ্রবাবু, আমার সাথে আপনার এই হুট করে বিয়ে হয়ে যাওয়াটাই আপনি সবটা মেনে নিতে পারেননি, তাই না? মহেন্দ্র চুপ করে তাকিয়ে থাকে ওর দিকে। বন্ধুর বিবাহ উপলক্ষে এসেছিল গত পরশু। আসার সাথে সাথেই রামেশ্বরের ডাক পড়ে। রামেশ্বর, দেখ কে এসেছে। সুবোধবাবু জড়িয়ে ধরেছিলেন মহেন্দ্রকে। মহেন্দ্র গরুর গাড়ি করে তার লাগেজপত্র নিয়ে নামার সাথে সাথেই বিয়ে বাড়িতে উপস্থিত থাকা কয়েকজন বৌঝি এবং তার সাথে পাড়ার বেশ কয়েকজন মহেন্দ্রর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কি রূপ তার! মোটা পুরুষ্ট গোপ, উচ্চতায় প্রায় 6 ফুট, পরিষ্কার ধপধপে সাদা রঙের ধুতি পাঞ্জাবি পরা, চোখে চশমা, মাথার চুলটা ছোট করে কাটা। দেখে মনে হচ্ছে স্বর্গের দেবতা ইন্দ্রদেব বোধহয় নেমে এসেছেন এই মাটিতে। গায়ের রং গৌর বর্ণ। ওনার পায়ের তলা প্রচণ্ড পরিমাণে পরিষ্কার। হাতের চেটো থেকে শুরু করে শরীরের সর্ব অঙ্গ থেকেই যেন দ্যুতি ছড়াচ্ছে। রামেশ্বর দৌড়ে আসে। সে আবার মহেন্দ্রর ঠিক বিপরীত, কিন্তু উচ্চতায় দুই বন্ধু প্রায় সমান সমান। কি হে, এত বছর পর মনে পড়লো? পত্র তাহলে ঠিক সময় পৌঁছেছে? পত্র তো পৌঁছেছে দিন 15 আগে, তাহলে এত দেরি কেন করলে বাবা? তোমার বন্ধু তো হাঁ পিত্তেশ করে বসেছিল, ভাবছে এখনকার যা ডাকের অবস্থা, তাতে কি আর চিঠি ঠিকঠাক সময়ে পৌঁছাবে? জ্যাঠামশাইকে প্রণাম করে মহেন্দ্র। জ্যাঠামশাইও ওনাকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন, বললেন, বেঁচে থাকো, বেঁচে থাকো। তা আমার ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু আমার আরেক ছেলের বিয়ে দেবার পালা। 2 ছেলেকে বিয়ে দিতে পারলে এই বাপ মরেও শান্তি পায়। সুবোধবাবুর কথাটায় মহেন্দ্র চোখে হালকা জল চলে আসে। মাকে 500 টাকা দিয়ে শহরে পাঠিয়েছিলেন, বাড়িটা ভাড়াও করে দিয়েছিলেন নিজে। যেই ভাড়াটিয়া ভাড়া দিয়েছিল তাকে বলে দিয়েছিলেন স্পষ্ট করে, দেখবেন দাদা, মায়ে পয়ে থাকবে। বৌদি কিন্তু সচ্চরিত্রের মহিলা, ওনার চরিত্রে যেন এতটুকু কলঙ্ক না লাগে। আর প্রত্যেক মাসে টাকা আমি আপনাদের পাঠিয়ে দেব। এই ঘরে দ্বিতীয় কোনো ব্যক্তি যেন প্রবেশ না করে, এ আমার হুকুম মনে করতে পারেন। গ্রামে আমার একটা সুনাম আছে, যেহেতু ওই গ্রামে থাকলে মহেন্দ্র আর বেঁচে থাকতে পারবে না। ওর পূর্বপুরুষের বংশে কাকা জ্যাঠা যারা রয়েছে, মানে বৌদির শ্বশুর বাড়ি, তারা চাইছে মহেন্দ্রকেও মেরে ফেলতে, ও সম্পত্তির পরিমাণটা গ্রাস করতে। এখন আর ওরা ভাড়া বাড়িতে থাকে না, রীতিমতো কলকাতা শহরের বুকে একটা দ্বিতল বাড়ি বানিয়েছে সে, সম্পূর্ণ নিজস্ব বাড়ি। সেখানকার উঠোনে চড়ে বেড়ায় মুরগি, ছোট্ট একটা পুষ্করিণীতে চড়ে বেড়ায় হাঁস, গোয়াল ভর্তি গরু মোষ আছে, দেখাশোনার লোকজন আছে। নিজের কেনা কিছুটা জমিও আছে মহেন্দ্রর। মোটামুটি দারিদ্র হতদরিদ্র অবস্থা থেকে এখন সে ভালোই টাকার মুখ দেখেছে, কিন্তু মা তার এখনো ওই মাটিতেই পা দিয়ে চলতে ভালোবাসে। সে নিজেও ওই শিক্ষাতেই বড়। মহেন্দ্রর মনে পড়ে ওই 500 টাকা দেবার পরপরই পত্র পাঠিয়ে জ্যাঠা জানিয়েছিলেন, তোমাদের জেঠিমা আর নেই। উনি এত তাড়াতাড়ি যে আমাকে ছেড়ে চলে যাবেন তা আমি বুঝতে পারিনি। কয়েকদিনের কলেরা, মাত্র 1.5 দিন, তাতেই ওনাকে কেড়ে নিল। তখন থেকেই মহেন্দ্র এবং তার মার মনে হয়েছিল ওই টাকাটা যদি না দিতেন তাহলে হয়তো স্ত্রীকে শহরে কোনো ভালো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে পারতেন। যদিও সেই কথা কোনোদিন সুবোধবাবু উচ্চারণও করেননি মহেন্দ্র এবং তার মায়ের কাছে। এসো বাবা, এসো, অনেকক্ষণ তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। রামেশ্বর, যা, বন্ধুকে নিয়ে ঘরে যা। হে বুঝি তোমার বন্ধু ঠাকুরপো? এক বৌদি বললেন। হ্যাঁ মালতী বৌদি, এ আমার বন্ধু।
ছোটবেলায় এই গ্রামে কত খেলাধুলা করেছি, তারপর যখন ওর বাবা মারা গেল তখন তো আমাদের চলে যেতে হলো। কথাটা বলল রামেশ্বর। ওরা চলে গেল ওইদিকে আর আমরা এইদিকে চলে এলাম। বাহ, তা তোমার এই বন্ধুটি তো বেশ সুন্দর। মালতী বৌদি হেসে বললেন। তা তোমার জন্য কি পাত্র দেখবো নাকি ঠাকুরপো? না না বৌদি, মাফ করবেন, ওসব বিয়ে শাদির ব্যাপারে আমি আবার খুব একটা ইন্টারেস্ট রাখি না। কি রাখে না? বৌদি, তোমার বোঝা কম্য নয়। কি স্ত্রী আছে রাতে সবকিছু মেটাও। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তা বলি জ্যাঠামশাই, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এই বন্ধুটিও বুঝি যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বিয়ের দিন আসুক, নিশ্চয়ই যাবে। তা এখনো তো কিছু কিছু কাজ বাকি আছে। মহেন্দ্র, খেয়ে দে, কাজে লেগে পড়ো দেখি। বৌদির হাতের তৈরি গরম গরম লুচি, ছোলার ডাল এবং পান্তুয়া খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে মহেন্দ্র কাজে লেগে গিয়েছিল। বিরাট বড় বাড়ি সাজানো, ডেকোরেটর যাদেরকে কাজ করতে বলা হয়েছে তারা ঠিকঠাক কাজ করছে কিনা। তখনকার দিনে এখনকার মতো অত ভালো ব্যবস্থা ছিল না, তবুও ভালোই আয়োজন করেছিলেন সুবোধবাবু। একমাত্র ছেলে বলে কথা, তাছাড়া বিঘে বিঘে জমি, গরু মোষ সব তো তারই। গোয়াল ভর্তি ধান আছে, মাঠ ভর্তি জমির ফসল আছে, আর পুকুর ভর্তি আছে কত রকমের মাছ। প্রতি বছরই অনেক টাকা সেই মাছ বিক্রিতে যায় ওনার। এই ভালো ব্যবস্থার মধ্যে একজন সুপাত্রীর সাথেই যে বিয়ে হবে এটা সকলেই বুঝে গিয়েছিল। বিবাহের দিন যখন আসন্ন তখন মহেন্দ্রকে বলা হলো, আজ তো গায়ে হলুদ রামেশ্বরের, তা তুমিও সেই হলুদের তত্ত্ব সঙ্গে নিয়ে যাও। মেয়ের বাড়ি খুব একটা দূরে নয়, পাশের গ্রাম। ওই যেতে 45 মিনিট মতো সময় লাগবে, গরুর গাড়ি বলা হয়েছে। মহেন্দ্র ঘাড় নেড়ে হ্যাঁ জানিয়েছিল। সেই দিন সে আকাশি রঙের পাঞ্জাবি আর সাদা রঙের ধুতি পরেছিল, সুন্দর করে সেজেছিল। তার বন্ধু রামেশ্বরের গায়ে হলুদ লাগানোর পর মালতী বৌদি একটা বিরাট বড় সাইজের রুই মাছ তেল সিঁদুর মাখিয়ে তার হাতে ধরিয়ে বলেছিলেন, তুমি এটা নিয়ে যাও দেখি, দেখে মনে হবে যেন জামাই মানুষ হাতে মাছ নিয়ে ঢুকছে। সবার মধ্যে একটা বিরাট বড় হাসির রোল পড়ে গিয়েছিল তখন। আর 5টা মেয়ে বউ তাকাচ্ছে না যে মহেন্দ্রর দিকে তা নয়, সেও বেশ মেয়ে বউগুলো তাকানোটাকে ভালো করেই উপলক্ষ করছে, আর তার সাথে সাথে ব্যাপারটা অনুভবও করছে। হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিল তার মালতী বৌদির কথা শুনে। বৌদিটি বেশ ভালো এবং মিশুকে, তবে একটু গা এলিয়ে চলা স্বভাব আছে আর কি। সেই দিন পাত্রীর বাড়িতে গিয়ে খানিকটা অবাক হয়েছিল মহেন্দ্র। সুবোধবাবুর ছেলের বিয়ে রীতিমতো সেরকম পরিবারই হবে আশা করেছিলেন, কিন্তু পাত্রীর বাবা একেবারেই হতদরিদ্র। পাত্রীরা 7 জন ভাই বোন। ছোট্ট ছোট্ট ভাই বোনগুলো নাক দিয়ে সর্দি ঝরছে, কেউ আবার বিছানায় শুয়ে, কেউ আবার মায়ের কোলে বসে। এমন একটা গরিব ঘরের মেয়েকে আনার কোনো দরকার ছিল কি, তাও আবার এত চাকচিক্য করে? মহেন্দ্র সেখানে গিয়ে গায়ে হলুদের তত্ত্ব দেবার সাথে সাথে আশেপাশের এলাকায় একটু হাঁটতে বেরিয়ে জানতে পারে মেয়েটি নাকি অসম্ভব রূপবতী। তার সাথে সাথে গ্রামের বিদ্যালয় থেকে সে ম্যাট্রিক পাশ করেছে, খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছে। মেয়ের বাবার আর পড়ানোর ক্ষমতা নেই, তাছাড়া এতগুলো ভাই বোন বড় করবেনই বা কি করে, তাই এই মেয়েকে পার করতে পারলেই যথেষ্ট। পাড়ার চায়ের দোকানদার বললেন, আর কি বলবো বাবু, আপনি এ পাড়ার লোক নন, ভিন গায়ের নিশ্চয়ই। কথাটা হজম করে মহেন্দ্র বলেছিল, হ্যাঁ হ্যাঁ, আসলে এখানে আমার মামার বাড়ি, তাই দেখাশোনা করতে এসেছি। তা কোথায় শুনি? দোকানে বসা আরেকজন ব্যক্তি বলেছিলেন। তা দিয়ে তোমার কি গো নিতাইদা, কে এলো কে গেল তোমার তাতে কি যায় আসে? হ্যাঁ, কার বাড়ির জমি জায়গা কি হয়েছে না হয়েছে সব কি তোমায় বলবে? আহা, আমি জানতে চেয়েছি যে কোথায়। এখানে তো দালালি করে বুড়ো হয়ে গেলাম, কারো মামার বাড়ি যে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এ তো বাপু কমমেও শুনিনি কোনোদিন। মহেন্দ্র বুঝতে পেরেছিল স্থান পরিত্যাগ করতে হবে খুব তাড়াতাড়ি। যদি এরা জানতে পেরে যায় যে সে বরযাত্রী পক্ষের, তাহলে মেয়েটির কোনো দোষ ত্রুটি থাকলে নিশ্চয়ই বলবে না। কিন্তু ত্রুটি তো দূরের কথা, বরং চায়ের দোকানদার বললেন, কি আর বলবো বাবু, মেয়ের বাপের ওই কয়েক বিঘা জমি ছিল, ওই সব বেচে বর্তে দিয়ে বড় মেয়েকে পার করছে। এরপরেও তো আরো 6খানা ছেলেপুলে রইল। বাপের অবস্থা খুব একটা ভালো না,
ঘন ঘন কাশি হয়। দুদিন আগেও কাশতে কাশতে আমার দোকানে রক্ত তুলে ফেলেছিল। কিসব কি বলছেন আপনারা? তাছাড়া আর কি বলবো? এত খরচ করে তাহলে মেয়েকে বিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। অত ভালো পাত্র, তারপরে পাত্রপক্ষের থেকে নগদ টাকা পণ চেয়েছে। কি পণ? অবাক হয়ে গিয়েছিল মহেন্দ্র। যেই সুবোধবাবু রীতিমতো টাকা পয়সার প্রতি কোনো রকম আকর্ষণ দেখাতেন না, উনি দান করতে ভালোবাসতেন, মানুষকে সাহায্য করতে, সেই সুবোধবাবু একজন গরিব বাবাকে এইভাবে চাপ দিয়ে টাকা নিয়ে বিয়ে দিচ্ছেন। আর এমন বড় পরিবার দিন আনা দিন খায়, তাদের অবস্থা শোচনীয় যে সেটা দেখেই বোঝাই যায়। কোনো রকম দুপুরে দুটো খেয়েছিল মহেন্দ্র ওই বাড়ি। মেয়েটিকে দেখার খুব স্বাদ ছিল, কিন্তু বৌঝিরা যেভাবে ওকে ঘিরে হলুদ মাখাচ্ছে আর কথা বলছে, তাতে মেয়েটাকে দেখা তো দূরের কথা, বরং তার ছায়া অবধি মারাতে পারে না মহেন্দ্র। হঠাৎ করেই মালতী বৌদি ছুটে আসে। মহেন্দ্রর গালে একটু হলুদ মাখিয়ে বলে, পালাচ্ছ কোথায় ঠাকুরপো? বন্ধুর গায়ের হলুদ তুমি বুঝি মাখবে না? এই নাও। বৌদি কি করলেন? পাঞ্জাবিটার মধ্যে হলুদের দাগ লেগে গিয়েছিল। একই উজ্জ্বল রং, তার উপরে হলুদের দাগ। এ দাগ বোধহয় কোনোদিনও উঠবে না। মহেন্দ্র তারপরে বাড়ি আসে, ওদের সঙ্গেই আসে। এসে স্নান টান করে। বিকালবেলা আবার সেজে গুজে বরকে নিয়ে বিয়ের জন্য বেরোনো হয়। সুবোধবাবু সঙ্গেই গিয়েছিলেন। সুবোধবাবুর দ্বিতল বাড়িটি এই মুহূর্তে প্রায় ফাঁকা। কয়েকজন বয়স্ক বুড়ো বুড়ি ঘর পাহারা দেবার জন্য রয়েছেন। ওনার বাড়িতে ইলেকট্রিক আছে, কিন্তু যেখানে বিয়ে হচ্ছে সেখানে বোধহয় নেই। যেমন ভাবনা তেমন কাজ। বেড়া দিয়ে ঘেরা ছোট্ট এই কুড়ে ঘরের মতো বাড়িটার পাশে একটা বিরাট বড় খোলা মাঠ। মাঠের চারিদিক থেকে ক্ষেত ঘেরা, দূরে হয়তো পুষ্করিণীও আছে। ওই মাঠের মধ্যেই প্যান্ডেল করা হয়েছে, ওখানেই খাওয়া দাওয়া করা হবে। মাটির ভারে জল আর কলা পাতায় পরিবেশন করা হচ্ছে খাবার। বরযাত্রীকে যাবার সাথে সাথেই মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হলো। আপ্যায়নের মধ্যে মহেন্দ্র নিজেও পড়ে। এই মুহূর্তে সে ঘিয়ে রঙের পাঞ্জাবি পরে এসেছে। অল্প বয়সী মেয়েরা তার দিকে তাকাচ্ছে। মহেন্দ্র দেখে আর হাসে, মনে মনে বলে, গ্রামের মেয়েগুলো নাক টিপলেই দুধ গলে এই বয়সে বিয়ে করার ইচ্ছে। শহরের মেয়েরা কত আধুনিকা, এইখানে যে কবে সেই আলো পৌঁছাবে। হঠাৎ মহেন্দ্র সিঙাড়ায় একটা কামড় বসাতেই শুনতে পায় বর যেখানে পৌঁছেছে সেইখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে। ব্যাপারটা বুঝতে বাকি রইল না কি কারণে। মেয়ের বাবা কান্নাকাটি করছেন, মেয়ের মাও কোলের ছোট্ট শিশুটিকে মাটির মধ্যে ধপ করে বসিয়ে রেখেই ছেলের বাপের পায়ে পড়ে বারবার বলছেন, কয়টা দিন সময় দেন, আমরা ঠিক টাকা জোগাড় করে দেব। ওর বাপে জমি জামা সব বেচে দিয়েছে, তা দিয়েই এই আয়োজন করা হয়েছে। আমার মেয়েটা যে লগ্নভ্রষ্টা হবে, এমন করবেন নে। সুবোধবাবুর অমন রূপ মহেন্দ্র কোনোদিন আশা করেনি। সে আর সহ্য করতে পারল না। বিয়ের আসনে রামেশ্বর বসে পুরোহিত মন্ত্রপাঠ বন্ধ করে দিয়েছেন। রামেশ্বরের চোখ দুটো কেমন যেন ঘোলাটে লাগছে। সেও তার বাবার মুখের দিকে তাকিয়ে। মহেন্দ্র এগিয়ে বলে, কি রে রামেশ্বর, বিয়ে হচ্ছে না? কি করে হবে? মেয়ের বাপকে বাবা পই পই করে বলেছিল নগদ ক্যাশের কথা, কিছুই দিতে পারবে না, আর বাবাও বিয়ে দিতে রাজি হচ্ছে না। তুই এখন আমাদের অবস্থার কথা জানিস না রে। ধার দানায় বাবা ডুবে গিয়েছে, সেগুলো শোধ করতে গেলে টাকা পয়সা তো লাগবেই। কিন্তু তোদের তো বিস্তর জমি, সেখান থেকে একটা বেচে দিলেই, হ্যাঁ কতই সহজ, বেচে দেবে। ও জমি ভবিষ্যতে কোটি টাকায় উঠবে। যে বাড়ির মেয়েকে বউ করে নিয়ে যাব তার ভবিষ্যৎ গড়ে দেওয়া হবে, আর তার ভবিষ্যৎ গড়তে তার বাবা সামান্য কিছু টাকা খরচ করতে পারবে না? এ হয়? মহেন্দ্র বলতে বাধ্য হয়েছিল, ছি রামেশ্বর, তোর কাছ থেকে আমি এমন উত্তর আশা করিনি। এই বাসা ছুটে গিয়েছিল সুবোধবাবুর কাছে। তার আগে মালতী বৌদি বলল, আমি জানতাম এমন একটা কিছু হবে। সুবোধ জ্যাঠার মতিগতি আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। না হলে অত বড়লোক বাপের বেটা কিনা এই ধূর অজগায় এসে এমন গরিব ঘরের মেয়েকে নিতে চায়। আমি জানতাম এমন কিছু একটা হবে। কাকা, এখানে এগুলো কি হচ্ছে? মহেন্দ্র মেয়ের বাপকে উদ্দেশ্য করেই কথাটা বলে। সুবোধবাবু তখন মেয়ের বাপের সামনে থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে উঠে দাঁড়িয়েছেন। বাবা, তুমি বোধহয় বরযাত্রীর লোক, দেখো না আমাদের এই অবস্থা। তুমি তো সকালেও এসেছিলে, দেখতে তো পাচ্ছ
আমি বলেছি ও টাকা আমি 7 দিনের মধ্যে জোগাড় করে দেব। মেয়ে অষ্টমঙ্গলায় যখন আসবে তখন সেই টাকা নিয়ে যাবে। কিন্তু ওনারা এখন বিয়ে দিতে রাজি হচ্ছেন না। চোখে জল দেখা যায় প্রিয়দর্শিনীর বাবার। মহেন্দ্রেরও বুকের ভেতরটা কেমন যেন কেঁদে ওঠে। বহু বছর আগে ওর মাও ঠিক এইভাবেই কান্নাকাটি করেছিল ও ঠাকুরদার পায়ে ধরে। ঠাকুরদা এক ঝটকায় লাথি মেরে ওর মাকে দূরে সরিয়ে দিয়েছিল। মহেন্দ্র বলল, আপনি চিন্তা করবেন না, পুরোহিত মশাই আপনি মন্ত্র পড়ুন। মহেন্দ্র, এগুলো কি বলছিস? বাবা না থাকলে আমি এ বিয়ে করতে পারবো না, তা বিয়ে করে সংসারটা কি তোর বাবা করবে? মহেন্দ্রর কণ্ঠ শুনে এবার সুবোধবাবু এগিয়ে এলেন। তুমি এইসব ব্যাপারে নাক গলিও না মহেন্দ্র। রামেশ্বরের বন্ধু বন্ধুর মতোই থাকো। এসেছো, খাও দাও, বরযাত্রীর সঙ্গে চুপচাপ বাড়ি ফিরে যাও। এখানে কি হচ্ছে না হচ্ছে, বিয়েই যদি না হয় তাহলে জ্যাঠামশাই কিসের বরযাত্রী আর কিসের খাওয়া দাওয়া? আপনি এমন অশিক্ষিতের মতো কাজ কেন করছেন? এসব পণ টন নেওয়া আইনত অপরাধ। তাছাড়া আপনার এত জমি জায়গা, গোয়াল ভর্তি গরু মোষ, পুষ্করিণীতে ভর্তি মাছ, তাতে আপনার কি আটকায়? মহেন্দ্র, তোমার মুখে কথা মানায় না। ভুলে যেও না, আমার দেওয়া সেই 500 টাকাতেই আজ তোমার এই বড়লোকি চাল। মহেন্দ্রর আর কথা বলতে ইচ্ছে করে না। ভেবেছিল এই টাকাটার জন্যই সারা জীবন সুবোধবাবুর কাছে মহেন্দ্র এবং মহেন্দ্রর মা ঋণী হয়ে থাকবে। কিন্তু ওই লোক যে ভরা লোকজনের সামনে এমন করে অপমান করবে, শুধু তাই নয়, বাপটা তো বিষ খেয়ে মরল। কি করতে পারলে তুমি আর তোমার মা? তোমার মাও তো পারল না তোমার বাপের সম্পত্তির 1 কানাকড়িও নিতে। দিল তো সবাই মুখে লাথি মেরে। সম্পত্তি এমনই জিনিস মহেন্দ্র, আগলে রাখতে শিখতে হয়। তাছাড়া তুমি আমার পারিবারিক ব্যাপারে একদম নাক গলাতে আসবে না। রামেশ্বরের প্রিয় বন্ধু, সেইভাবেই থাকো। মহেন্দ্র বুঝতে পেরেছিল সে ভুল পাত্রে নিজেকে দান করতে এসেছে। তখনই সে বলে, তাহলে আপনার সিদ্ধান্ত এই, আপনি বিয়ে দেবেন না রামেশ্বরকে? কিছুতেই না, কিছুতেই ওই মেয়ের সঙ্গে আমি বিয়ে দেব না, যতক্ষণ না ওর বাবা তখন কাঁদতে শুরু করে প্রিয়দর্শিনীর। মহেন্দ্র এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েই ফেলে। আপনারা চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি বিয়ে করব। কি মহেন্দ্র? ঠিকই বলছি। আর আপনার বাড়িতে আমি আর যাব না। ভাগ্যিস বেরোনোর আগেই আমার লাগেজপত্র আমি গরুর গাড়িতে তুলে নিয়েছিলাম। বিয়ে খেয়েই আমার এই পোশাক পরেই বেরিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। অন্তত সকালবেলা এসে আমি যা বুঝেছিলাম তাতে আর এক রাতও আমি আপনার বাড়িতে থাকতে পারতাম না। মালতী বৌদি বলে ডাক দেয় মহেন্দ্র। মালতী বৌদি, আপনি যান তো, দেখুন গরুর গাড়িতে আমার ব্যাগপত্র আছে, দয়া করে একটু এনে দিন। আর ঘর থেকে পাত্রীকে নিয়ে আসুন, আমি ওকে বিয়ে করব। মালতী বৌদির চোখের কোণা জল ঝলকে ওঠে। সে বলে, একটা প্রণাম করব, যদিও আমি তোমার থেকে বয়সে অনেকটাই বড়, তবুও আজ কেমন যেন মনে হচ্ছে সত্যি সত্যি কোনো দেবতা এই গ্রামের মেয়েদের উদ্ধার করতে এসেছে। বৌদি, এসব কথা বলার সময় এখন নেই, তাড়াতাড়ি করুন। আর নমস্কার, দেখুন আমি কলকাতায় একটা কলেজে পড়াই, প্রফেসর। আমার জমি জায়গা টাকা পয়সা যা আছে তা দিয়ে আপনার মেয়ের ভাত কাপড় ভালোভাবেই জুটে যাবে। তাছাড়া অনেক অনেক করেছো বাবা, আর কিছু বলে আমাদেরকে লজ্জায় ফেলো না। তোমার আর কোনো কৈফিয়তের দরকার নেই বাবা। পুরোহিত মশাই মন্ত্রপাঠ শুরু করেছেন। প্রিয়দর্শিনীকে পান পাতায় মুখ ঢাকা অবস্থায় নিয়ে আসা হয়। প্রিয়দর্শিনীর সাজ অনেকক্ষণ আগেই নষ্ট হয়ে গিয়েছে। ঘরে বসেই সে বচসা শুনতে পেয়েছিল তার বাবার এবং তার হবু শ্বশুর মশাইয়ের। সুবোধবাবু বললেন, বেঈমান, বেঈমান কোথাকার! সেই দিন টাকা না দিলে খেতি কি করে? তোর মা আর তুই মিলে তো গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতি। আর তোর মাকে অসংখ্য কীট এসে কুড়ে কুড়ে, আর কিছু শুনতে চাই না জ্যাঠা। আপনার টাকা, সেই 500 টাকা, এত বছরে সুদে আসলে যা হয়েছে তা আমি আপনাকে পাঠিয়ে দেব, পেয়ে যাবেন। খুব গরম না? খুব টাকার গরম হয়েছে তোর? রামেশ্বর চল। রামেশ্বর উঠে যেতে যেতে বলে, কাজটা ভালো করলি না তুই। এরপরে গরুর গাড়ি নিয়ে তারা চলে যায়। কিন্তু বরযাত্রী যারা নাকি পাড়া প্রতিবেশী, তারা প্রত্যেকেই ছিল। প্রিয়দর্শিনীর বিয়েটা ভালোভাবেই মিটে গেল। বিয়ের পরই সেই দিনই ওকে নিয়ে লাস্ট বাসে উঠে পড়েছিল মহেন্দ্র। প্রিয়দর্শিনীর চোখ দুটো অসম্ভব সুন্দর, টানা টানা পটল চেরা, মুখটা পান পাতার মতো, ঠোঁটের ওপরে একটা লাল তিল আছে, গায়ের রং
বেশ পরিষ্কার, হাতে শাখা পলা পরা, পরনের শাড়িটা লাল নয়, হলুদ আর লাল মিশ্রিত। হালকা গয়না পরেছে সে, তাতে কি হয়েছে? নতুন বউ সিঁদুর পরলেই রূপ যেন ছলকে ছলকে ওঠে। বাসে ওঠার পর থেকেই কান্নাকাটি শুরু করেছিল, এখন আবার এই কথা। মহেন্দ্র ওর দিকে তাকায়, বলে, শুনেছি তুমি ম্যাট্রিক পাস, পড়াশোনা করতে চাও নাকি আরো? না না, আর পড়ে আমার লাভ নেই, এবার বিয়ে হয়েছে, এবার আপনার সঙ্গে চুটিয়ে সংসার করব। হাসে মহেন্দ্র, শুধু মনে মনে ভাবে, বাড়িতে গেলে মা ঠিক কি করবে কি জানি। বাসটা যখন পৌঁছায় তখন সন্ধে প্রায় 7টা বাজে। মা বুঝতেও পারেননি ছেলে যে বিয়ে করে এনেছে। যখন মহেন্দ্র বাড়িতে ঢোকে তখন লোকজন সবাই বিদায় নিচ্ছে। মাও এবার গরম গরম দুধ আর খই খেয়ে বিছানায় গিয়ে শোবে। 8টা সাড়ে 8টার মধ্যে মা শুয়ে পড়ে। ওঠে সেই কাক ডাকা ভোরে, উঠে ফুল তোলে, ঠাকুর ঘর গোছায়, আরো কত কাজ, বসে থাকতে পারে না। মা সবে মাত্র রান্নাঘরের দিকে যাচ্ছেন, এমন সময় মা, মহেন্দ্র এসেছিস বাবা? এ কি একদিনেই চোখে মুখে কালি হয়ে গেল? মা, আমি পরশুদিন গিয়েছিলাম। হই হলো। মা, এমন লাগছে কেন তোকে? মা হাতে হেরিকেনটা নিয়ে এগিয়ে এলেন। অনেকক্ষণ আগে বাতি বন্ধ হয়েছে, এখনো আসেনি। শুনেছি নাকি ঝড় ঝাড়িয়ে উঠবে। হো মা, মহেন্দ্র ও কে? পাশেই হলুদ লাল শাড়ি পরে নতুন বউ, মাথায় ঘোমটা দিয়ে ঢাকা। মায়ের কথা বন্ধ হয়ে যায়। মা বলেন, হুমা, কি সুন্দর বউ রে, কাদের বউকে ধরে নিয়ে এলি বাবা? তুই কি করেছিস? প্রণাম করো। মহেন্দ্র বউয়ের দিকে তাকিয়ে বলে। বউ মাকে প্রণাম করতেই মা ছিটকে সরে যাচ্ছিলেন। মহেন্দ্র বলে, তোমারই বউমা। হ্যাঁ, তুই বিয়ে করে এনেছিস? হো মা, কে আছিস রে? হো কালী, ও খেন্তি, বলি মরলি নাকি? এদিকে আয় দেখি। আরো বেশি করে আলো জ্বালানো হয়। মোটামুটি এলাকার সবজন জেনে গিয়েছে মহেন্দ্র বিয়ে করেছে। পাড়ার অনেকেই ছুটে এসেছে মহেন্দ্রদার বউকে দেখতে। বউকে বারান্দায় বসানো হয়েছে। বিরাট বড় দোতলা বাড়ি, তার সামনে খোলা বারান্দা। বউ প্রণাম করেছে তার শাশুড়িকে। শাশুড়ি কি দিয়ে আশীর্বাদ করবেন বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত গলায় পড়া ওই মোটা সোনার হারটা খুলে বৌমাকে পরিয়ে বললেন, ছেলে যে আমাকে এইভাবে অবাক করবে এ তো আমি বুঝতেই পারিনি। মা, আমিও বুঝিনি আসলে। থাক বাবা, আর ব্যাখ্যা করতে হবে না। আমি পেটে রত্ন ধরেছি, আমি জানি আমার ছেলে তার বাপের মতোই হবে। যা করেছ ঠিক করেছ। কিন্তু মা, তোমার সাথে আরো কিছু কথা আছে। সব পরে শুনবো, আগে স্ত্রী আচারগুলো মিটিয়ে ফেলি। কত রকম নিয়ম কানুন মেটানো হলো। এরপর মহেন্দ্রকে তিনি বললেন, এক কাজ কর দেখি, কালীকে 2টো টাকা দে, ও গিয়ে ওই বাজার থেকে 2টি শাড়ি সায়া ব্লাউজ কিনে আনুক। বৌমা কি পরবে? আমার এই পুঁটুলিতে শাড়ি সায়া আছে মা। ও মা, বৌমা দিকে কথাও কইতে জানে। কথা শুনে আরো সকলে হেসে উঠল। তারপর থেকে এই বাড়িতে এতটুকু নিজেকে মানিয়ে নিতে অসুবিধা হয়নি প্রিয়দর্শিনীর। যদিও পরের দিন কাল রাত্রি ছিল, মহেন্দ্রর মুখোমুখি সে হতে পারেনি, কিন্তু ওই একদিনের মধ্যেই মোটামুটি এলাকার কয়েকজনকে বলে খাওয়া দাওয়ার আয়োজনটা করেই ফেলেছিলেন মায়াবতী দেবী। আমার ছেলে বিয়ে করেছে হুট করে, কিন্তু আমার ছেলের জীবনে যে বসন্তের ফুল ফুটেছে এই আমার কাছে অনেক। আপনারা খান, ভালো করে খান। ফুলসজ্জার রাতে সকল বৌঝিরা যখন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে প্রিয়দর্শিনীকে, তখন তাকে আরও সুন্দরী লাগছিল। প্রিয়দর্শিনী গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখেছে। তার মা তাকে ঠাকুর ঘর চিনিয়েছে, তাকে রান্নাঘর চিনিয়েছে, আর এও বলেছে, শোনো, তোমার এখনই রান্নাঘরে এসে কাজকর্ম করতে হবে না। নতুন বউ, কদিন স্বামীর পাশে পাশে থেকো, কেমন? ঘাড় নেড়ে হ্যাঁ বলেছিল প্রিয়দর্শিনী। শাশুড়ি মায়ের এমন ব্যবহারে শেষ পর্যন্ত তাকে কেঁদে বলেই ফেলেছিল, আমি বুঝতে পারিনি আমি এমন একজন মা যে পাবো। আসলে আমি যে লগ্ন। কথা শেষ করার আগেই ঠোঁটের ওপরে হাত রেখে শাশুড়ি মা বলেছিলেন, খবরদার, এ কথা যেন এলাকার কেউ না জানতে পারে। তুমি মোটেই লগ্নভ্রষ্টা নও।
তোমার সঙ্গে আমার ছেলেরই যে ডোর লেখা ছিল মা, এই জন্যই তো সে তার বন্ধুর বিয়েতে ছুটতে ছুটতে গিয়েছে। না হলে যে ছেলেকে কোনোদিন বলে কয়েও ছুটি করানো যায় না, সে অমন করে হম্বিতুম্বি হয়ে ছুটবে কেন বলো দেখি। ফুলশয্যার রাতে মহেন্দ্র ঘরে আসতে বেশ কিছুটা সময় নিয়েছিল। আসার পরই স্ত্রীকে বলেছিল, আসতে পারি? ও মা, এ আবার কি কথা? এ তো আপনারই ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। নিজের ঘরটাকেই নিজের কেমন যেন অচেনা লাগছে মহেন্দ্রর। দরজার শেকল তুলতেই হেসে ওঠে প্রিয়দর্শিনী। হাসতো যে বড়। না, আমার ভাগ্যটা কত সুন্দর না? কোন ঘরে যেতাম আর কোন ঘরে এসেছি। খুব মজা হচ্ছে বুঝি? মজা হচ্ছে না, অবাক লাগছে। ও মা, আপনার হাতে ওগুলো কি? বই। বই মানে? আপনি এখন বুঝি বই নিয়ে বসবেন? হ্যাঁ, এ তো আমার সঙ্গী। হে আমার কি বলবো, হো এ তাহলে আমার সতীন। মানে? না, আপনি তাহলে এখন ঘুমোবেন না, বই নিয়ে বসে থাকবেন বুঝি? দেখো, অভ্যেস তো আর চট করে বদলানো যায় না। রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি ঠিক বই টই পড়ে নির্দিষ্ট সময় ঘুমিয়ে পড়ব, যা ভালো বুঝবেন। প্রিয়দর্শিনী ওই কাপড় চোপড় পরেই শুয়ে পড়ে। অনেক রাতে, তাও প্রায় ব্রহ্ম মুহূর্তে ঘুমটা ভাঙে প্রিয়দর্শিনীর। দেখে তার স্বামীটি চেয়ারে বসেই টেবিলের মধ্যে মাথা দিয়েই ঘুমিয়ে পড়েছে। বিছানা থেকে হালকা চাদরটা নিয়ে প্রিয়দর্শিনী গায়ে দিয়ে দেয়, তারপর নিজেও গিয়ে শুয়ে পড়ে। সকালে প্রিয়দর্শিনীর আগেই ঘুম ভাঙে মহেন্দ্রর। তাড়াতাড়ি তাকে উঠতে হবে, কলেজেও যেতে হবে। সে যে বিয়ে করেছে এই কথা ওর আর 5 জন বন্ধু জানতে পারলে একেবারে শেষ করে দেবে ওকে। কি রে, আজ সকাল সকাল চললি? হ্যাঁ মা, ওই সকাল সকালই যেতে হবে, না হলে তো অসুবিধে। আসলে কেউ তো আর জানে না যে আমি বিয়ে করেছি। বৌমা কোথায়? এখনো ঘুমোচ্ছে। ও মা, এখনো ঘুমোচ্ছে? আচ্ছা, আমি ডেকে দিচ্ছি, তুই তারা। বৌমাকে ডাকার আগেই বৌমা গায়ে কাপড় জড়িয়ে উঠে আসে। ও কি বৌমা, গতকাল রাতে যে পই পই করে শিখিয়ে দিলুম মা, গায়ের গয়নাগুলো খুললে আবার স্বামীর হাতেই পড়বে। হে কি, তুমি গয়না পরে শুয়ে? বাকি কথা আর বলতে হয় না মায়াবতী দেবীর। প্রিয়দর্শিনীর মুখই সব কথা বলে দিচ্ছে। রাতে 2 জন যে এক বিছানায় শোয়নি এটা স্পষ্ট। মায়াদেবী মনে মনে বেশ খানিকটা ক্ষুণ্ণ হলেন। ছেলের হাত ধরে ছেলেকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বললেন, আমাকে সত্যি করে বল দেখি বাবা, তুই ওকে মন থেকে বিয়ে করেছিস তো? সারা জীবন তুই পস্তাবি একটা লগ্নভ্রষ্টা মেয়েকে বিয়ে করেছিস বলে? মা, তাহলে ওকে স্ত্রীর সম্মান কেন দিসনি বল? লজ্জায় মুখটা লাল হয়ে যায় মহেন্দ্রর। সে বলে, আসলে মা, হঠাৎ করে সব কিছু। দেখো বাবা, তোমার মায়ের যখন বিয়ে হয়েছে, তোমার বাপ ঠাকুরদার যখন বিয়ে হয়েছে, তখনও সব কিছু হট করেই হয়েছে, আগে থেকে দেখে কিছুই হয়নি। তোমরা এখনকার ছেলে মেয়েরা সব আগে থেকে দেখে তারপরে বিচার করো, তাই না? দেখো, এতে তোমার সংসার যেন না ভেঙে যায়। মেয়েটি খুব ভালো, আমার কাছে খুব কান্নাকাটিও করেছে। তুই ওকে উদ্ধার করেছিস বলেও সারা জীবন তোর কাছে ঋণী, সেও বলেছে। আর নিশ্চয়ই ওর মধ্যে কিছু একটা দেখেছিস, না হলে তুই বা কেন বিয়ে করবি, যেখানে তুই এত বিচক্ষণ মানুষ, সব কিছু বিচার বিবেচনা করে চলিস। মহেন্দ্রর মুখটা কালো হয়ে যায়। সে বলে, আসলে মা, ও এখনো অনেকটাই ছোট, তাই যদি কিছু। হ মা, এই আবার কি কথা? তাহলে ও সংসার করবে না নাকি? হ্যাঁ? মায়ের মুখে মুখে আর তর্ক করতে পারে না মহেন্দ্র। তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সারাদিন কলেজেই কাটে। তখন তো আর ফোন আদি ছিল না। বাড়িতে যেমন কাজকর্ম চলছে তেমনই চলছিল। মায়াবতী ঠাকুর ঘরে ঢুকেছেন। একবার গোপালের ঘরে ঢুকলে ওনার বেরোতে বেরোতে প্রায় ঘন্টা 2 দরজাটা ভেতর থেকে বন্ধ করে উনি পুজো আচ্চায় বসেন। বাড়ি ভর্তি কর্মচারী সবাই নিজের মতো কাজকর্ম করছে। নতুন বউ তার স্বামীর ঘরে বসে উপন্যাস পড়ছিল শুয়ে শুয়ে। হঠাৎ প্রিয়দর্শিনী। পিছন ঘুরে তাকিয়ে প্রিয়দর্শিনী ভয় পেয়ে যায়। হোমা, হে কি, আপনি? রামেশ্বর এসে হাজির হয়েছে। সুবোধবাবু এসেছেন, নিচে ঘরে বসে আছেন। তোমাদের মা ঠাকুরন কোথায়? আগে আপনাকে তো ঠিক চিনলাম না। কালীমতি বলে। সে বাড়ির কাজের লোক।
তোমাদের মা ঠাকুরন? উনি এখন পুজোয় বসেছেন। তাও প্রায় ঘন্টা দুয়েক ওনার পুজো করতে লাগবে। আপনি বৈঠকখানার ঘরে গিয়ে বসুন, আমি একটু শরবত দিচ্ছি। বাবু, একজন পুরুষ মানুষ আপনার সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ, আমার ছেলে। সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছে। সে তো ওপরের ঘরেই থাকে, তাই না? বাবু তো এখন ঘরে নেই, উনি তো এখন কলেজে গিয়েছেন। ফিরতে ফিরতে সেই বিকেল। হঠাৎ ওপরের ঘর থেকে বীভৎস একটা চিৎকারের শব্দ ভেসে আসে। কালীমতি ছুটতে যেতে চায়। ঠাকুর ঘর থেকে দৌড়িয়ে মায়াবতী বেরিয়ে এসেছে। হে কি সুবোধ, তুমি এখানে? কি ব্যাপার? তোমার ছেলে? মা, মা আমাকে মেরে ফেললো, মা! চিৎকার করছে বৌমা। মায়াবতী তাড়াতাড়ি দোতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। সুবোধবাবু অটল হয়েই বসে রয়েছেন। বাড়ি ভর্তি কর্মচারীরাও রীতিমতো ছোটাছুটি শুরু করেছে এদিক ওদিকে। ভেতর থেকে দরজাটা বন্ধ। চিৎকার শোনা যাচ্ছে বারবার প্রিয়দর্শিনীর, কিন্তু দরজা কেউ খুলতে পারছে না। জানালার কপাটটা পর্যন্ত বন্ধ। যখন দরজা খুলে রামেশ্বর বাইরে বেরিয়ে এলো, ততক্ষণে প্রিয়দর্শিনীর যা সর্বনাশ হবার হয়ে গিয়েছে। মায়াবতী ছুটতে গিয়ে বললেন, বৌমা, বৌমা! রক্তারক্তি অবস্থায় প্রিয়দর্শিনীর নগ্ন শরীরটা পড়ে রয়েছে। বিছানার চাদরটা রক্তে ভেসে যাচ্ছে। ছুটতে পালিয়ে যায় সুবোধ এবং ওনার ছেলে রামেশ্বর। কর্মচারীরা দৌড়িয়েও তাকে পাকড়াও করতে পারে না। যখন বাড়িতে মহেন্দ্র এসে উপস্থিত হয়, তখন দেখা যায় মায়াবতীও হাসপাতালে এবং তার স্ত্রীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতে পুলিশ এসেছে। তার স্ত্রীকে রেপ করা হয়েছে। শুধু তাই নয়, খুন করারও চেষ্টা চালানো হয়েছে। বাড়ি ভর্তি লোকজনের চিৎকারের জন্য কিছুটা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল ওরা। না হলে হয়তো আজ মায়াবতী সমেত তার বৌমাকেও নিজের হাতে খুন করে যেতেন সুবোধবাবু। মাথায় রাগ চটে যায় মহেন্দ্রর। সে পুলিশকে বলে, আমি গ্রামের বাড়িঘর চিনি, আপনারা চলুন, এক্ষুনি গিয়ে ওই অপরাধীকে ধরে নিয়ে আসুন। পুলিশকে সঙ্গে নিয়ে মহেন্দ্র গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেখানে গিয়ে জানা যায় মালতী বৌদির কাছে, তোমার সঙ্গে যেদিন বিয়ে হলো সেই দিনই বাপ বেটা যে গ্রাম ছেড়ে বেরোলোই, এখনো অবধি বাড়িতে এসে পৌঁছায়নি। শুনেছি ওরা নাকি তোমার প্রতি প্রতিশোধ নিতে গেছে। তুমি এমন কি করেছো বলো তো? একটা লগ্নভ্রষ্টা মেয়েকে উদ্ধার করেছো, তার জন্য ওদের এত রাগ? মনে মনে মহেন্দ্রও চিনে নেয় সুবোধবাবুকে। ট্রেনে করে বাড়ি ফিরছে মহেন্দ্র। মনটা আনচান করছে বাড়ির লোকের জন্য। গাড়িতে করে পুলিশের সঙ্গে এসেছিল সে, কিন্তু এখন আচমকাই পেছন থেকে একটা অদ্ভুত হাসির শব্দ। মহেন্দ্র পিছন ঘুরে তাকিয়ে দেখে, রামেশ্বর, তুই এই ট্রেনে? এ কি জ্যাঠা, আপনিও? ঋণ 500 টাকার ঋণ তো তুই শোধ করলি না বাবা। সে তো বলেছি, একটু সময় দিন, আমি সুদ সমেত সবটা শোধ করব। ওইভাবে তো শোধ হবে না। এত বছরের আমার গ্রামের একটা সম্মান তোর জন্য ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। হ্যাঁ, লোকে আমার মুখের দিকে তাকিয়ে আঙুল তুলে হাসে, বলে কিনা আমি যৌতুক পিপাসু। হ্যাঁ, পণ ছাড়া ছেলেকে বিয়ে দিইনি, এদিকে গ্রামে সবাইকে বড় বড় জ্ঞান দিই, লেকচার মারি। আমার সম্মানটা যে ধুলোয় মিশে গেছে বাবা তোর জন্য। এক পা করে পিছোতে শুরু করেছে মহেন্দ্র, কারণ তার দিকে দুই বাপ বেটায় যেভাবে এগিয়ে আসছে, তাতে মহেন্দ্র বুঝতে পারছে এদের উদ্দেশ্য খুব খারাপ। আমায় কিছু করবেন না জ্যাঠামশাই, দেখুন আমার মা মরে যাবে। মা তো আর কটা দিন, সে তো মরবেই। আর তোর বউ, তাকে তো আমার ছেলে খুব লেখে এসেছে, সেটাও হাসপাতালে পৌঁছে গেলেই মরবে, কারণ ওর পেটের ভেতরে যে কাঁচ ঢুকিয়ে দিয়ে আসা হয়েছে, ওখানে আর কোনোদিন কোনো বাচ্চা আসবে না। তোর বংশ তো হবেই না। আমাকে যেভাবে তুই শেষ করলি, তাতে না না না। মহেন্দ্র চিৎকার করে। তাকে এক ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় দুই বাপ বেটা। বৈশাচিক হাসি হেসে ওঠে, তারপরে মাথার ওপরে দুহাত জড়ো করে বলে ওঠে, জয় জগন্নাথ। বাবা, তাহলে এবার আমাদের পুরী দর্শনটা হবে? হ্যাঁ বাবা, একেবারে পুরী দর্শন করে চিরজীবনের জন্যে আমরা উড়িষ্যাতেই থেকে যাব। গ্রামের ভিটে বাড়ি আগেই আমি বেচে বর্তে দিয়েছি, জমি জায়গা সবই তো আগে থেকেই হাতছাড়া হয়ে গিয়েছিল।
বাপ বেটায় কটা মাত্র দিন জগন্নাথ দেবের পায়েই নয় ঠাঁই নিলাম। আরে পাপ মোচনের জন্যে একটা জায়গা তো দরকার, আর তীর্থভ্রমণ সব থেকে বড় জিনিস। কিন্তু বাবা, যে পাপ আমরা করেছি হে কি আর কোনো রকম ভাবে ক্ষুণ্ণ করা যাবে এই পাপ? এর ভাগ তো আমাদের মৃত্যুর আগে পর্যন্ত বয়ে বেড়াতে হবে। ও সব কিছু হয় না বাবা, ও সব কিচ্ছু হয় না। যারা পাপী তারাই পার পায় আগে, যারা সৎ তারাই ভুগে মরে। এ তো মহেন্দ্র, ওর দেহটা মনে হয় ছিন্ন ছিন্ন হয়ে চলে গেল বল। তারপরে তুই যেভাবে মহেন্দ্রের বউটাকে নষ্ট করলি, ও মেয়ে মানুষ কি জন্মে কোনোদিন ভাবতে পেরেছিল হমন হবে ওর সাথে? কিন্তু কিন্তু বাবা, ওর মাটা মায়াবতী, উনি পুত্র শোকে বৌমার শোকে হো মাগি এমনিই মরবে, তা নিয়ে তোর চিন্তা করতে হবে না। হ্যাঁ, বলে কিনা যৌতুক নেওয়া যাবে না, যৌতুক পাপ, যৌতুক আইনের দিকে নাকি ঘোর অপরাধ। শেখাতে এসেছে আমাকে, এই সুখপথকে, যে কিনা 500 টাকা দিয়ে ওকে উদ্ধার করেছিল। সেও তো একটা যৌতুকই হলো নাকি? হ্যাঁ, কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।